বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন, 1300-র বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণের কমিটি, অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। চলতি বছরই শুরু হচ্ছে পদ্মা ব্যারেজের কাজ, 35,000 কোটি টাকা প্রকল্পের সমীক্ষা শেষ। জলবিদ্যুতের সঙ্গে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। সংসদে পানি সম্পদ মন্ত্রী। জ্বালানি সংকটে ব্যস্ত ঢাকায় কমেছে যানবাহন, রেকর্ড আমদানির পরও পাম্পে পাম্পে গ্রাহকের সীমাহীন অপেক্ষায় দুর্ভোগ, তেল না পেয়ে বিভিন্ন স্থানে হাতাহাতি। এবং সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইরানের, হরমুজ প্রণালী খুলে না দেওয়ার ঘোষণা। তেহরানের হামলায় নিহত 4 ইসরায়েলি, পাল্টা আক্রমণে নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হলো জরুরি টিকা। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু, বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে। দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 7,000, আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু, বিশেষ করে নবজাতক থেকে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। 5 মাস 17 দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছি স্ক্যাবিজ হয়েছে। পুরো শরীর বইরা গেছে গা। পরে ডাক্তাররা দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে ওরা আমরা এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি, তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি, এগুলোর হচ্ছে সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে হচ্ছে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে, সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো, যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওইটা আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক, এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরের জবাবে আরও বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রথম ধাপে সারা দেশে টিকা পাবে 12 লাখ শিশু। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে এখনও স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়নি। সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম, প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। হাসপাতালে হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে বাবা মায়ের উদ্বেগ, উৎকণ্ঠা। সারা দেশে হাজার হাজার শিশুরা। এবার সংসদেও হাম নিয়ে আলোচনা। নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চান বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রাদুর্ভাবের জন্য বিগত 2 সরকারের ভুল ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস যে গভর্নমেন্ট গিয়েছে, ওদের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে
আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুলশানে একটি আলোচনা সভায় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকারের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হাম ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ বের হয়ে আসবে। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ 49 দিনে মেজেলস হয় নাই। রাজধানীতে বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি। হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। এ সময় শিক্ষার্থীদের মিড ডে মিল সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রতিমন্ত্রী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 483 কোটি 83 লাখ 43 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাইয়ে জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরনো প্রকল্প দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। মোট 19টি প্রকল্প উপস্থাপন হলেও 8টি পর্যালোচনা করেই শেষ হয় সভা। সভায় 483 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে 390 কোটি 84 লাখ টাকা এবং প্রকল্প ঋণ নেওয়া হবে 92 কোটি 59 লাখ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, আগের সরকারের সময়ে নেয়া 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার, আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের ফন্দি ফিকির ছিল কিনা, জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয় এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যাতে বাস্তবায়নের হার বৃদ্ধি করতে পারি। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে নতুন প্রকল্প হাতে নেবে সরকার। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে। এগুলো বারবার মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে, আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। আলোচনায় থাকলেও বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়টি। নতুনভাবে গ্রহণ করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়াতে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও। এ বৈঠক নিয়ে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ভারতীয় হাইকমিশনার। সোমবার সকালের এই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ আর ইন্ডিয়া। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি
So we've discussed that. বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক আরও জোরদারে আগ্রহী দুপক্ষই। কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশনস এগিয়ে নেওয়া যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়। ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানায় ইইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের এ সফরকে জুলাই গণ অভ্যুত্থানের পর দুই দেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানি সহযোগিতা ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকার। অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। শাতিলা শারমিনের রিপোর্ট। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ। প্রায় 2 দশক পর সরকারে বিএনপি। অন্তর্বর্তী সময়ে জমে যাওয়া সম্পর্কের বরফ গলে ঢাকা দিল্লি হাঁটতে চাইছে উষ্ণ আন্তরিক পথে। এই বাস্তবতায় মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য ভারত হয়তো অনুরোধ করতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা নবায়নের দীর্ঘমেয়াদে টেকসই একটা সমাধান করা সম্ভব, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। মোহাম্মদপুরে থামছে না ছিনতাই। কয়েক মিনিটের ব্যবধানে অস্ত্রের মুখে দুজনের সর্বস্ব লুট। 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। চলতি বছরই শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরির কাজ। প্রায় 35,000 কোটি টাকার প্রকল্পটির সমীক্ষা শেষ হয়েছে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিন পাশ হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সহ পাশ হয়েছে 7টি বিল। এদিকে বাজেটের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে অর্থমন্ত্রী জানান, 31 ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ 5,44,000 কোটি টাকা। ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে কমেছে পদ্মার পানি প্রবাহ। ক্ষতি হচ্ছে পরিবেশ, কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের। এই প্রভাব মোকাবিলায় বছরের পর বছর ধরে পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়ে চলছে আলোচনা। অবশেষে আলোর মুখ দেখার পথে প্রকল্পটি। জরুরি
সোমবার সংসদে প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ চলতি বছরেই শুরু করতে চায় সরকার। শেষ হবে ২০৩৩ সালে। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে রাখবে যুগান্তকারী ভূমিকা। সঙ্গে মিলবে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি ১৯টি জেলার পর আরও ৫টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে। সংসদে বাজেটের অগ্রগতি প্রতিবেদন টেবিলে উপস্থাপন করে অর্থমন্ত্রী জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ৫,৪৪,০০০ কোটি টাকা। এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। পাশ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল ২০২৬। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে বাধা রইল না। এছাড়া ভোটার তালিকা সংশোধন, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন সহ ৬টি বিল পাশ হয়। জয়যুক্ত হয়েছে। এদিকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল ২০২৬ অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। আর উত্থাপন করা সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিলে নোট অফ ডিসেন্ট থাকায় সংসদে হবে আলোচনা। গঠনমূলক তর্ক, গঠনমূলক বিতর্ক আমরা প্রত্যাশা করি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত ১১টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত ১১টার সময়। নগরবাসীর কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে। এদিকে যানবাহনের চাপ কম থাকায় বদলে গেছে রাজধানীর চিত্র। ব্যস্ত ঢাকার সড়কে কমেছে যান চলাচল। পাম্পের সামনে মোটরসাইকেল আর প্রাইভেট কারের এই দীর্ঘ সারি এখন রাজধানীর নিত্যকার চিত্র। তীব্র গরমে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোনো ক্ষেত্রে এ অপেক্ষার সময় হচ্ছে আরো দীর্ঘ। এরপরও মিলছে না পর্যাপ্ত তেল, তাই ক্ষুব্ধ চালকরা। আমি তো রাইড শেয়ার করি, আমার একদিন চলে আর কি, পরের দিন আবার লাইন ধরতে হয়, ৩ ঘন্টা ৪ ঘন্টা চলে যায়। ভোর ৫টার থেকে এখানে বসে আছি, লাইনে দাঁড়ায় আছি। ৬০০ টাকা ৫ লিটার পর্যন্ত দেয়, এর বেশি তো দিচ্ছে না। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে আবার মজুতের গাড়ি না আসায় বন্ধ জ্বালানি সরবরাহ। এই রোদে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কষ্টের পর এই ৪ লিটার তেল পেলাম। আমাদের তো সময়ের দাম আছে, এই দামটা তো আর সরকার দিতে পারতেছে না। লাইনে আছে ২.৫ ঘন্টা, এখন বলতেছে পাম্পে তেল নাই। প্রতিদিনই তেল দিতেছি, প্রতিদিন এমন চাপ, ঠিক আছে। তবে এমন অবস্থায় তিলোত্তমা ঢাকার রাস্তাঘাটে মিলছে স্বস্তি। মোটরসাইকেল আর প্রাইভেট কারের চাপ কম থাকায় নিত্যদিনের যানজট থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। ছুটির দিনের মতোই সাপ্তাহিক কর্মদিবসেও কম সময়ে অনেকেই পৌঁছাতে পারছেন গন্তব্যে। যানজট খুব একটা নেই আর কি, মোটামুটি চলে, ভালোই আছে আর কি, কোনো সমস্যা হয়নি। আগের চেয়ে একটু কম, আগে আরো বেশি ভিড় থাকতো, এখন মোটামুটি কম আছে, যার কারণে এখন মানুষ তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারতেছে। এখন আগের তুলনায় রাস্তাঘাটে যানজট কম দেখা যাচ্ছে। পেট্রোল পাম্পের ভিড়ের কারণে রাস্তা এখন খুবই ক্লিয়ার, যে জায়গায় আধা ঘন্টা লাগতে যায় এখন 10 মিনিট 15 মিনিটে যাওয়া যায়। রাজধানীর রাস্তায় চলাচল এমনই স্বস্তিদায়ক হোক, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. রাত ১১টার সময় আরও থাকছে। জলমগ্ন হাওরে কৃষকের কান্না। সুনামগঞ্জ হবিগঞ্জে পানির নিচে ৭,৫০০ হেক্টর জমির আধা পাকা ধান। আকস্মিক দুর্যোগে দিশেহারা চাষিরা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় ২০% পর্যন্ত। এবার বাণিজ্যের সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে বাণিজ্যিক ব্যয় বেড়ে যাওয়ায় রফতানি উন্নয়ন তহবিল ইডিএফ $৫ বিলিয়ন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে গভর্নরের সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান। একই সঙ্গে ডলারের দাম স্থিতিশীল রাখতে ও ঋণপত্র খোলায় সুদের হার ও ৫% নির্ধারণ করে ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব তাদের। রপ্তানিতে টালমাটাল অবস্থা, জ্বালানি নিয়ে উদ্বেগ, ডলারের দর, এমন সব উদ্বেগ মাথায় নিয়ে সোমবার সকালে এফপিসিসিআই ও ডিসিসিআই সহ ব্যবসায়ী সংগঠনের প্রায় ২ ডজন নেতা প্রথমবারের মতো গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাতে আসেন বাংলাদেশ ব্যাংকে।
কোভিড পরবর্তী সময়ে 2020 সালে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ এর আকার ছিল $7 বিলিয়ন। আইএমএফ এর পরামর্শে শেষ পর্যন্ত তা দাঁড়ায় $2.5 বিলিয়ন। তবে চলমান যুদ্ধাবস্থায় আবারও বেড়েছে উৎপাদন ও কাঁচামাল খরচ। ফলে নীতি সুদের হার পুনর্বিবেচনার সাথে ইডিএফ এর আকার বাড়িয়ে $5 বিলিয়ন করার সুপারিশ করেন ব্যবসায়ীরা। এছাড়া ঋণপত্র খোলায় সুদের হার 5%, পরিশোধের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের যে ব্যবসায়ীরা এই ক্রান্তিক সময়ে তারা যে এক্সপোর্ট করছে, তাদেরকে যদি আপনি উৎসাহিত না করেন, তাদেরকে আপনি যদি প্রণোদনা না দেন, তাহলে তো যে এখন ক্রাইসিস মোমেন্ট এটা বেশি দরকার। আমরা ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা $2.5 বিলিয়ন আছে এটাকে $5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি। বৈঠকে পর্যাপ্ত ডলার থাকায় ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর। এছাড়া ইডিএফ বাড়ানোর ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক। যদি আমাদের রিজার্ভের পরিমাণটা একটা সাউন্ড স্টেজে আমরা নিয়ে যাই, তাহলে আমরা ইডিএফ ফান্ডে অনেক বেশি ব্যবহার করা যাবে। তবে এটা বাংলাদেশ ব্যাংক পজিটিভলি চিন্তা ভাবনা করছেন যে আমরা এটা হয়তো সামনের দিকে আরেকটু বাড়িয়ে ব্যবসায়ীদের এই ইডিএফ সুবিধাটা দেওয়া যাবে। গভর্নরের সাথে বৈঠকে একক গ্রাহক ঋণ সীমা বাড়ানো, সুদের হার শিথিলতার প্রস্তাব ব্যবসায়ীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যে ফের আশার আলো। মিয়ানমারের অস্থিরতায় প্রায় 1 বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দর পরিদর্শন করে কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের সরাসরি প্রভাবে প্রায় 1 বছর ধরে বন্ধ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। এতে কর্মহীন বন্দরের সহস্রাধিক শ্রমিক। ব্যবসা না থাকায় বিপাকে রয়েছেন আমদানি রপ্তানিকারকরা। এমন বাস্তবতায় সোমবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী সফরকে ঘিরে কক্সবাজার টেকনাফ সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন ব্যবসায়ী ও শ্রমিকরা। দ্রুত স্থলবন্দরের কার্যক্রম সচলের দাবি জানান তারা। আর কোনো কর্মসংস্থান আমাদের কাছে নাই, একদম আমরা বেকার জীবনযাপন করতেছি, চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। বন্দর বন্ধ মানে বন্দরের শ্রমিক, বন্দর ব্যবসায়ী, সিএনএফ পার্টি যারা আছে, কাস্টম, সরকার রাজস্ব পাইতেছে না। পরে বন্দর এলাকার গুদামঘর সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানান স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সকল স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। আমরা ব্যবসা করব, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে, মায়ানমার সরকারের সাথে। সেভাবেই আমাদের কথা হয়েছে, তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করেছি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন মিয়ানমার অংশের পরিস্থিতি স্বাভাবিক না হলে এই বন্দর পুরোপুরি সচল হওয়া নিয়ে থেকেই যাবে অনিশ্চয়তা। 1995 সালে শুরু হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য। 2003 সালে আনুষ্ঠানিকভাবে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে 7,000 হেক্টর জমির বোরো ধান। হবিগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 500 হেক্টর জমি। হঠাৎ এমন দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল হাশিম দেখার হাওরের 24 বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। 15 দিন পরে ধান কেটে গোলায় তোলার কথা ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ক্ষেত। কয়েক আল মনে করেন আপনার নষ্ট হয়ে গেছে, এই সব তুলে গেছে। কোনো জায়গার মাঝে মনে করেন যে গলা পানি কাটা সম্ভব না। একই অবস্থা সদর উপজেলা, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার 10টি হাওরের কয়েক হাজার কৃষকের। আশা ওরা বান আছে না, এই বান্ডার লাগি, এই বান্ডার যদি সুইচ করি তো বা এই লাভার মানে তো ঠিক আছে। এদিকে হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরের বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। পরে স্থানীয় কৃষকরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। হুগলি বন সহ আরো বিভিন্ন বন আছে, এগুলা জমিন সব ডুবে গেছে। ধানটা হইলে থেকে আমরা মানুষের একটা আয় করি,
খায় এটা আমরা পারতেছি না। দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময় রাজধানী মোহাম্মদপুরে আবারও ঘটেছে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। ধারালো অস্ত্রের মুখে শেরশাহ সুরি রোডে নিজ বাসার নিচেই ছিনতাইয়ের কবলে পড়েন দুই ব্যক্তি। মাত্র 27 সেকেন্ডে সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। সিসিটিভি ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 6 এপ্রিল রাত 12টা 16 মিনিট রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ব্যাটারি চালিত অটোরিকশায় 3 জন এসে ওই ব্যক্তির সামনে দাঁড়ান। দুজন ধারালো অস্ত্রসহ নেমে জিম্মি করেন তাকে। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় বাধা দিলে আঘাত করা হয় চাপাতি দিয়ে। মাত্র 27 সেকেন্ডেই ওই ব্যক্তির সর্বস্ব লুট করে অটোরিকশায় চলে যায় ছিনতাইকারীরা। কান্দে ব্যাগ ছিল, সাইড ব্যাগ, ওইটা নিছে। পকেট থেকে 2টা মোবাইল নিছে, আর একটা মানি ব্যাগ ছিল, ওইটাও নিছে। এখানেই থেমে থাকেননি তারা। কিছু দূর গিয়ে আবারও আরেকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। সঙ্গে থাকা সবকিছু দিতে না চাওয়ায় চাপাতি দিয়ে আঘাত করে তারা। ওনাকে যখন ডাইরেক্ট সাইড দিয়ে বাড়ি করে দিচ্ছে, উনি ভয়ে সব ওনাকে দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছে। মোহাম্মদপুরে এমন দৃশ্য যেন নিত্যদিনের সঙ্গী। রাস্তায় বের হতেই তাই ভয় পান অনেকে। ওয়াইফরা আসছে, যাতায়াত করবে, এখন যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে তো আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে। অস্ত্র নিয়ে আসে, স্বাভাবিক আমাদের মতন মানুষ তো ভয় পাবেই। সিসিটিভির ফুটেজে দেখা যাওয়া 3 জনের বাইরে ছিনতাই অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় যতদূর গিয়েছে, যাকে যেভাবে পেয়েছে সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্জন এসব রাস্তায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।